আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা খুবই ছোট একটা অধ্যায়ের র‍্যাপিড রিভিউ করব, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এবং এইখানে একটা জায়গা থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আসে, সেটা হচ্ছে সরল দোলকের যেই পর্যায়কাল t সমান 2π√L/g, এখান থেকে প্রশ্ন আসে বেশিরভাগ সময়। বাট আমরা তো পুরো র‍্যাপিড রিভিউ সবগুলোই দেখবো, যেন তুমি বইয়ে গিয়ে সবকিছু খুব সহজে বুঝতে পারো। ওকে, বইয়ে গিয়ে দেখবা সবকিছু তোমার কাছে পড়ানো হয়ে গেছে। এবার আসা হচ্ছে মাইন্ড ম্যাপ। পর্যাবৃত্ত গতি পড়বো, টাইপ পড়বো, সরল দোলক যেটা আছে তা সরলচন্দ্র গতি, তার XV এদের সূত্র, শক্তি, অ্যান্ড দেন হচ্ছে সরল দোলকের সূত্রাবলী, এবং ফাইনালি হচ্ছে ব্যবহারে চলে যাবো। প্রথম কথা হচ্ছে পর্যাবৃত্ত গতি কি ভাই? এটা হচ্ছে এমন একটা গতি যেটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। সহজ কথায় যেই গতি হচ্ছে পর্যায়ক্রমে হয়, রিপিটেড ভাবে হয়, সেটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। যেমন ধরো এই একটা বল হচ্ছে এই বৃত্তটাকে ঘুরতেছে, এবং এই বৃত্তটাকে এই বিন্দুটাতে সে 2 সেকেন্ড পর পর হচ্ছে একই দিক থেকে অতিক্রম করতেছে। লাইক আসলো, এদিকে আবার গেল, আসলো, এদিকে আবার গেল, আসলো, এদিকে আবার গেল, অর্থাৎ একই দিক থেকে একটা নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করছে, এটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। উদাহরণ কি? পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করা ইঞ্জিনের পিস্টন। দেখো ইঞ্জিনের পিস্টন এভাবে করে, তাহলে এটাকে একটা রিপিটেড মোশন, তাই না? বারবার হচ্ছে, তাহলে এটা একটা পর্যাবৃত্ত গতি। সরল দোলক, সরল দোলকটা দেখতে কিরকম হয়? সরল দোলক হচ্ছে এই যে জায়গায় দেখো নির্দিষ্ট সময় পরপর একইভাবে রিপিটেড মোশন হচ্ছে, তাহলে এটাও একটা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির উদাহরণ কি বা গতিপথ আমরা কি কি পাই? বৃত্তাকার গতিপথ। যেমন দেখো এখানে গতিপথটা বৃত্তাকার, সরল রৈখিক হইতে পারে। একটা স্প্রিং যদি হয়, স্প্রিং কি গতিপথে যায়? স্প্রিং হচ্ছে এইভাবে যায়, রাইট? তাহলে এটা হচ্ছে স্প্রিং এর একটা সরল রৈখিক গতিপথ। ওকে, উপবৃত্তাকার গতিপথ কার হইতে পারে? এইটা হচ্ছে সূর্য, ঠিক আছে? এর চারিদিকে পৃথিবী কি একটা উপবৃত্তাকার গতিপথে 365 দিন পর পর নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করছে, তাই না? আর এছাড়া হচ্ছে এরকম না হয়েও জটিল একটা গতিপথ আমরা দেখতে পারি। সো এই হচ্ছে কথা। পর্যাবৃত্ত গতির একটা বাচ্চা আছে, তার বাচ্চার নাম হচ্ছে স্পন্দন গতি। অর্থাৎ পর্যাবৃত্ত গতির বিশেষ একটা টাইপ, সেটাকে বলা হয় স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতি বাবা হইলে এ হচ্ছে বাচ্চা। ওকে, এটা আমরা পড়বো কিছুক্ষণ পর। এবং পর্যাবৃত্ত গতির দুইটা প্রকার আমরা দেখতে পাই, একটা হচ্ছে স্থানিক পর্যাবৃত্ত এবং একটা হচ্ছে কালিক পর্যাবৃত্ত। তো স্থানিক পর্যাবৃত্ত এবং কালিক পর্যাবৃত্ত আমরা দেখবো, তার আগে উদাহরণ বলে রাখি একটা কিছু, যে এইখানে হচ্ছে একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে একটা বস্তু, এটা পর্যাবৃত্ত গতি। এটা সরল দোলক গতি, বা আমরা বলি হচ্ছে এটা একটা সরল দোলক যেটা ঘুরতেছে, এটাও পর্যাবৃত্ত। ইভেন হার্ট যে পাম্প করছে সেটা একটা পর্যাবৃত্ত গতি। বাট এই যে এইটা আর এইটা, এই দুটাকে আমরা বলি বিশেষ পর্যাবৃত্ত বা স্পন্দন গতি। আমরা এটা দেখবো স্পন্দন গতির সংজ্ঞা কি। বাট তার আগে বুঝে রাখো এই দুইটা স্পন্দন গতি, বাট এই দুইটা কিন্তু এই দুইটা স্পন্দন গতি প্লাস পর্যাবৃত্ত গতি, কিন্তু এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? তো একটা জিনিস মাথায় রাখো, আমরা যাবো জিনিসটা, একটা বাংলা কথা আছে এটাও বলবো, সমস্যা নেই। স্থানিক পর্যাবৃত্ত হচ্ছে কি নির্দিষ্ট দূরত্ব পরপর পুনরাবৃত্তি হবে, আর কালিক হচ্ছে কি নির্দিষ্ট সময়। তাহলে দেখো দূরত্ব মানে কি? স্থান, তাহলে স্থানিক পর্যাবৃত্তি। নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি হলে এটাকে বলা হয় কালিক পর্যাবৃত্তি। ওকে, তাহলে আমি জাস্ট তোমাকে একটা সহজ কথা বলে রাখি, যে যেটাকে বলা হয় স্থানিক পর্যাবৃত্তি। ধরো আমার কাছে এই যে এখন আমি যে শার্টটা পরে আছি, নির্দিষ্ট দূরত্ব পরপর একটা দাগ আছে, তাহলে দেখো নির্দিষ্ট স্থান পরপর একটা দাগ, নির্দিষ্ট স্থান পরপর পর্যাবৃত্তি, এটাকে বলা হয় স্থানিক পর্যাবৃত্ত। আর কালিক হচ্ছে কি নির্দিষ্ট সময় তোমাকে বলে দিবে, যে 2 সেকেন্ড পরপর হচ্ছে, 2 মিনিট পরপর হচ্ছে। এইটা উদাহরণগুলো আমি তোমাকে মনে রাখার একদম সহজ ট্যাকটিক্স বলি। কালিক পর্যাবৃত্তিতে ডিরেক্টলি সময়ের একক দেয়া থাকবে, সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে, এগুলো বলা থাকবে। কিন্তু কালিকের উদাহরণ, সরি তোমার স্থানিকের উদাহরণের মাঝখানে এরকম কিছুই দেওয়া থাকবে না। স্থানিকে দেখো তোমার সরল দোলক, সময় বলা নেই, ঘড়ির কাঁটা, ডোরা কাটা শার্ট, কৈলাসের অণু, ধান খেতে বাতাস বইলে গতি, ইলেকট্রিক পোল, কিছু কিন্তু তোমার সময়ের একক দেয়া নেই। কিন্তু এখানে দেখো ঘড়ির সেকেন্ডের পর্যায়কাল 60 সেকেন্ড, ঘড়ির মিনিটের পর্যায়কাল কত? 60 মিনিট, ঘড়ির ঘন্টার কাটার পর্যায়কাল 12 ঘন্টা, চাঁদ পৃথিবীকে 30 দিনে প্রদক্ষিণ করে, আর পৃথিবী সূর্যকে 365 দিনে প্রদক্ষিণ করে। অর্থাৎ ডিরেক্টলি ডে, আওয়ার, একক দেয়া আছে। তোমরা যে ভুলটা করবে না বলি, শুধু ঘড়ির কাঁটা দেয়া আছে, এটা কি? এটা হচ্ছে স্থানিক পর্যাবৃত্ত। ওকে, তোমাকে যদি বলে ঘড়ির সেকেন্ড বা ঘড়ির মিনিট, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে কালিক পর্যাবৃত্ত। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য কি? এটা সরল হতে পারে, বক্র হতে পারে, বা বন্ধ হতে পারে। ওকে, সরল একদম বেশি সরল হতে পারে, একটা বক্র হইতে পারে পর্যাবৃত্ত গতিটা, বা বন্ধও হইতে পারে। সো এই 3 ধরনের হইতে পারে। বস্তুর উপর প্রযুক্ত বল সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী, এবং এই প্রযুক্ত বল গতিপথে থাকতেও পারে, নাও থাকতে পারে। একটা উদাহরণ দেখো, ধরো আমার কাছে হচ্ছে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে আমি টান দিলাম, আগে ফার্স্টে এখানে ছিল, টান দিছি, টান দেওয়ার কারণে কি হয়েছে? এর এই দিকে একটা প্রযুক্ত বল, একটা বল সৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না এদিকে কেউ আমাকে টানতেছে। তার মানে কি এই প্রযুক্ত বল এই মাঝখানের মানে এই বিন্দুর দিকে সবসময় অভিমুখী, নির্দিষ্ট বিন্দু অভিমুখী, বুঝলাম। এবং দেখো এই যে স্প্রিংটা, এটা কি এই পথেই চলবে না? এই পথেই তো চলবে। এবং দেখো এই পথেই বল আছে, তার মানে কি আমার যে বলটা সেটা এই গতিপথে আছে, তাই না? গতিপথে থাকতে পারে। যদি বলি গতিপথে নেই, তখন কোনটা? ধরো একটা বৃত্তাকার বস্তু, তার হচ্ছে গতিপথটা এই দিকে, কিন্তু তার প্রযুক্ত বল হচ্ছে ভেতরের দিকে, প্রযুক্ত বল ভেতরের দিকে। তার মানে কি গতিপথ এই দিকে, প্রযুক্ত বল
তার গতিপথে নেই, গতিপথের দিকে প্রযুক্ত বলটা নেই, অন্যদিকে আছে, তাহলে গতিপথে থাকতে পারে নাও থাকতে পারে। এই হচ্ছে পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য। স্পন্দন বা দোলন গতি হচ্ছে কি, এর সংজ্ঞাটা হচ্ছে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে থাকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে থাকে, এমন পর্যাবৃত্ত গতিকে বলা হয় স্পন্দন বা দোলন গতি। যেমন চিন্তা করো, এটা একটা সরল দোলক, যদি এটা 2 সেকেন্ড হয় পর্যায়কাল, 1 সেকেন্ড একদিকে, বাকি 1 সেকেন্ড এইদিকে, দেখো 1 সেকেন্ড ধরে এইদিকে গেছে, আবার বাকি 1 সেকেন্ড এদিকে, তার মানে কি পর্যায়কালের অর্ধেক সময় এইদিকে, বাকি অর্ধেক সময় এইদিকে, তাহলে এটা হচ্ছে একটা স্পন্দন বা দোলন গতি। আর কি কি উদাহরণ আছে, গিটারের তার বা সুরসলকারে, গিটারটা আমি আঁকাইছি, অনেক ভালো হয়েছে আমি জানি। সো গিটারের তারে কি হয়, এই যে এইভাবে কাঁপে, সেইভাবে কাঁপে, তাহলে এটাও কি স্পন্দন। স্পন্দন মানে বুঝবা কাঁপাকাঁপি হচ্ছে, কাঁপাকাঁপি মানে স্পন্দন বা দোলন গতি। তারপরে এখানে দেখো শব্দ সঞ্চালনে কণার স্পন্দন, এইখানে আমাদের বাতাসের যে কণাগুলো থাকে, সেই কণাগুলো কিভাবে কাঁপে, এটা বাতাসের কণা মনে করে যে এইভাবে, কণাগুলো এইভাবে এইভাবে কেঁপে তার কি করে, তার যে শব্দটা সেটা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। প্রশ্ন হচ্ছে শব্দ কি ধরনের, আমরা বলি তরঙ্গ, এটা বলবা অনুদৈর্ঘ্য নাকি হচ্ছে অনুপ্রস্থ, এটা তোমাদের কমেন্ট একটা প্রশ্ন থেকে গেল, ওকে জানাবা। ওকে, এটা আমরা তরঙ্গতে পড়বো, প্যারা নাই, চিল। এবার আসা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির একটা প্রকার বা বাচ্চাকে স্পন্দন বা দোলন গতি। এখন স্পন্দন গতি বিভিন্ন হইতে পারে, জটিল, সরল। তো স্পন্দন গতির একটা প্রকার হচ্ছে কি, স্পন্দন গতির একটা প্রকার হচ্ছে সরল দোলন গতি বা ছন্দিত। এটা স্পন্দন বা দোলন শুধুমাত্র, আর এটা হচ্ছে সরল মানে অতিমাত্রায় সরল। যেহেতু আমরা ছোট বাবু, তাহলে আমাদের জন্য হচ্ছে সরল জিনিসই পড়তে হবে। এবং এই সরল ছন্দিত গতির বৈশিষ্ট্য কি, a প্রপোর্শনাল টু -x, ঠিক আছে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, f প্রপোর্শনাল টু a না, তাহলে a প্রপোর্শনাল টু -x, তার মানে এই জিনিসটা আমরা বলতে পারি যে f প্রপোর্শনাল টু -x এইটা। তো আমার কাছে মনে করো একটা স্প্রিং আছে, এই স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় আছে, টান দিলাম, টান দেওয়ার কারণে চিন্তা করো আমি তার সরণ কোন দিকে করছি, এই দিকে, তাহলে সরণ হয়েছে এইদিকে, এইদিকে সরণ। কিন্তু তার, তোমার হাতে কি ফিল হচ্ছে যে ভাই আমাকে কেউ এইদিকে টানতেছে, কেউ আমাকে এইদিকে বল দিচ্ছে, তাই না, কেউ আমাকে এইদিকে বল দিচ্ছে, এবং আমাকে বলো বল যেদিকে হয় ত্বরণও সেম দিকে না, এটাই বলছে। আবার চিন্তা করো, যত বেশি দূরে নিবা তোমার হাতে বল বেশি ফিল হবে, ত্বরণ বেশি ফিল হবে। তুমি যত অল্প দূরত্বে নিছো কম বল ফিল হয়েছে, যত টানতেছো মনে হচ্ছে কি ভাই কেউ আমাকে অনেক জোরে টানতেছে। তার মানে যত বেশি দূরত্বে টানবো আমার এইদিকে ফিল হওয়া বল বেশি হবে, মানে আমাকে এইদিকে বেশি বলে টানবে বা বেশি ত্বরণে টানবে, যেহেতু বল আর ত্বরণ সমানুপাতিক। তাহলে কি বলা যায়, যত বেশি দূরত্ব তত বেশি ত্বরণ, কিন্তু এটা দেখুন বিপরীত দিকে, এই জন্য একটা মাইনাস। মানে কি, যত বেশি পরিমাণে আমার তো কি হবে, যত বেশি পরিমাণে আমার সরণ হবে, যত বেশি নিয়ে যাব তত বেশি পরিমাণে ত্বরণ হবে, কিন্তু সেটা কোন দিকে, নেগেটিভ দিকে। কেন চিন্তা করো, সরণ যেদিকে ত্বরণ বিপরীত দিকে, সরণ যত বেশি ত্বরণও তত বেশি বা বলও তত বেশি। এই একটা বৈশিষ্ট্যই সরল ত্বরণ গতি বা ছন্দিত গতি মেনে চলে। এবং আমাকে একটা কথা বলো তো, যে আমি তোমাদের কি বলছি, একটা কথা বাংলা কথা বলি, সকল স্পন্দন বা দোলন গতি পর্যাবৃত্ত, বাট সকল পর্যাবৃত্ত স্পন্দন গতি না। কেন বলো তো, পর্যাবৃত্ত গতির মাঝখানে এই গোলাটাও আছে, পর্যাবৃত্ত গতির মধ্যে অন্য গোলা থাকতে পারে, তাহলে সকল পর্যাবৃত্ত গতি কি স্পন্দন না, সকল পর্যাবৃত্ত গতি এইগুলা, তাহলে সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন বা দোলন গতি না, কিন্তু স্পন্দন বা দোলন গতি ডেফিনেটলি পর্যাবৃত্ত গতি হবে। এই একটা বাংলা কথা তোমরা পাবা। এবার চলে আসো আমরা এখানে a প্রপোর্শনাল টু -x, এরপর নিয়ে আসি হচ্ছে a সমান সমান -kx। বলে রাখি এই কে আর কিছুক্ষণ পর একটা কে পড়াবো, সেটা সেম না। এই কে আর ওই যে স্প্রিং এ যে f সমান সমান -kx পড়ছো না, ওইটা সেম না। তোমাদের বইয়ে কে দিয়ে লিখছে, এই জন্য আমিও কে লিখছি, এই জন্য কে আমি শুধু ধ্রুবক দিয়ে প্রকাশ করতেছি। এবং এই কে এর মান কত, ওমেগা স্কোয়ার। ওমেগা কি ছিল, এই কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। ওমেগা সমান 2π বাই টাইম পিরিয়ড, 1/t কত, ফ্রিকোয়েন্সি, তাহলে 2π ফ্রিকোয়েন্সি, এটাকে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক বলা হয়। তাহলে আমি কি বলতে পারি, a সমান সমান -kx। ওকে, এই কেটা কি, এই কেটা একটা ধ্রুবক। এবার আমাকে বলো, এবার আমি কি করলাম, f সমান ma, বল সমান সমান জানি, তাহলে m বসাইলাম, a এর মান কি পাইছি, মাত্র a এর মান পাইছি হচ্ছে ওমেগা স্কোয়ার x, তাই না, a এর মান কি পাইছি ওমেগা স্কোয়ার x, বসাই দিলাম m ওমেগা স্কোয়ার x হইল। এবার এই m ওমেগা স্কোয়ার যেটা, এইটাকে আমি বলতেছি কে। তুমি বললে ভালো না ভাই এখানে কে বলছেন, এটা শুধু ছোট কে একটা ধ্রুবক। তোমার মাথায় রাখতে হবে এই কে এর কথা, এই বড় কে বা মাইনাস বা আমরা বলি এম ওমেগা স্কোয়ার, এই এম ওমেগা স্কোয়ারকে কি বলা হয়, এই এম ওমেগা স্কোয়ারকে বলা হয় কে। এই কে এর বাংলা নাম কি, বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক। এবার মনে পড়ছে তোমরা যে একটা স্প্রিং পড়তা, যে এফ সমান সমান -kx, এইটাই হচ্ছে কি স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। এবং এই কে এর মান কত ভাই, এই কে এর মান হচ্ছে এম ওমেগা স্কোয়ার। এবার তুমি আসছো এবার মেইন লাইনে, যে কে সমান এম ওমেগা, তাহলে ওমেগা সমান কি √k/m। অর্থাৎ আমি একটা কোনো স্প্রিং এর ক্ষেত্রে তার ওমেগা বের করতে চাই, ওমেগা কি হবে, আমি ফার্স্টে এইটার স্প্রিং ধ্রুবক নিব, আর এই যে ব্লকটা আছে তার ভর নিব, তাহলে ওমেগা সমান √k/m। ওকে, সো এখানে আমরা কি বলতে পারি, f সমান -kx, f প্রপোর্শনাল -x, এর মানে কি, যত বেশি সরণ তত বেশি বল তত বেশি আমাকে টানবে, বাট এটা কি বিপরীত দিকে। দেখো বল সরণের সমানুপাতিক, কিন্তু
বিপরীতমুখী। কেন বিপরীতমুখী? একটা নেগেটিভ সাইন আছে। দ্যাটস ইট, আমরা দুইটা সূত্র পড়ে ফেলছি। a সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এবং f সমান মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স। এম যেহেতু দিয়ে গুণ হয়েছে, দ্যাটস ইট, এ হচ্ছে কথা। এবং এম ওমেগা স্কোয়ারকে কে বলা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, এবার আমি জানতে চাই যে ভাই ওমেগা তো আমি জানতাম কৌণিক কৌণিক সূত্রগুলোতে ইউজ করা হয়, তাহলে এইখানে কেন ওমেগা আসছে? এর কারণ হচ্ছে আমাদের একটা স্প্রিং যে মোশনে চলে এটার সাথে কৌণিক গতির একটা তুলনা করা হয়, সুষমাবৃত্তীয় গতি। ধরো আমি কি করলাম, এটা খুব বেশি লাগে না, আমি এটা খুব ফাস্ট যাবো আর কি, যে আমি ধরো এইখানে একটা আলো ফেললাম, তো আলো ফেললে এর ছায়া এখানে পড়বে। আবার ধরো এই বরাবর আসলে একটা আলো ফেললাম, ছায়া এখানে পড়বে। তো আমরা যে জিনিসটা করি, একটা বৃত্তাকার গতি ঘুরলে এর ছায়ার গতিটাও একটা স্প্রিং এর গতির মতো হয়। দ্যাটস ইট, হইলে হইলো নাইলে নাই। আমি এখন তোমাকে বুঝাবো যে আমরা আসলে এক্স ভি এবং হচ্ছে এ বের করতেছি। অর্থাৎ এই যে স্প্রিংটা সাম্যাবস্থায় আছে, এটাকে টান দিলাম, টান দিয়ে এটা মুভ করতেছে, ঠিক আছে, টান দিয়ে কি করতেছে, মুভ করতেছে। ওকে, এবং সাম্যাবস্থার সর্বোচ্চ বিন্দু, অর্থাৎ সে সর্বোচ্চ কতটুকু বন্ধু যেতে পারে সেটাকে বলা হচ্ছে এ, এটাকে বলা হয় বিস্তার। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে বিস্তার, ঠিক আছে, এই যে বললাম বিস্তার, অর্থাৎ সর্বোচ্চ কতটুকু যেতে পারে। তো দেখা গেল সে সর্বোচ্চ এতটুকু যেতে পারে, ডান দিকে এতটুকু গেলে বায়েও এতটুকু যাবে, ঠিক আছে, আবার এদিক থেকে এদিকেও এদিকে যাবে, ঠিক আছে। এই হচ্ছে মেইন এখানে আমাদের কাছে কথা, এটাকে বলা হয় বিস্তার। সো আমি জানতে চাই যে আমি মনে করো স্টপওয়াচ স্টার্ট করলাম, একটা নির্দিষ্ট সময় টি পরে, নির্দিষ্ট সময় টি পরে আমার আমার এই যে সাম্যাবস্থা থেকে কত দূরত্বে বস্তুটা থাকবে, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে সাম্যাবস্থা থেকে একটা বস্তু কত দূরত্ব এক্স এ থাকবে, তার সূত্র হচ্ছে কি এক্স সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ফাই, ঠিক আছে, বা ডেল্টা দিয়েও লেখা হয়। এ হচ্ছে কি বিস্তার, সাইনের সূত্র নিবা, ওমেগা হচ্ছে কি এই যে এখানের যে কৌণিক কম্পাঙ্ক থাকে বা কৌণিক বেগটা থাকে সেটা, এটাকে 2π বাই টাইম পিরিয়ড দিয়েও বের করতে পারো। ওমেগা সমান 2π বাই টাইম পিরিয়ড আমরা জানি, তাই না? টাইম পিরিয়ড কি, যতটুকু সময় একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে সেটা। ফাই হচ্ছে কি আদি দশা, আদি দশা কি দেখবো আমরা। বাট তুমি বুঝতে পারছো যে আমি একটা নির্দিষ্ট সময় এই টি এর মানটা বসাই দিলেই আমি পেয়ে যাব যে এই বস্তুটা সাম্যাবস্থা থেকে কত দূরত্বে আছে। এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ফাই, একটা সূত্র অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আসা হচ্ছে ফাই জিনিসটা হচ্ছে কি, এটাকে আমরা বলি হচ্ছে আদি দশা, ঠিক আছে, বা এটাকে ইপক বলা হয়, আদি দশা, দশা ধ্রুবক বা হচ্ছে ইপক বলা হয়। ওকে, সো এই ব্যাপারটা একটু ফার্স্টে বোঝো যে এই জায়গায় আমরা সবসময় চিন্তা করি কি যে এই বস্তুটার একটা আমরা ছায়া নেই, সেই ছায়াটা এই উলম্বের সাথে কতটুকু কেন্দ্রে আছে। দেখো এইখানে হচ্ছে কি, এইখানে হচ্ছে আমাদের কাছে যে ইপক বা দশা সেটা হচ্ছে 0, কিন্তু দেখো মানে এই জিনিসটা কি আমি তোমাকে বলি, দশা হচ্ছে ধ্রুবক, যেটা টি সমান সমান 0 সময় সে কত অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ আমি স্টপ ওয়াচটা শুরু করার আগে প্রাথমিক অবস্থায় সে কত অ্যাঙ্গেলে আছে সেটাকে বলা হয় দশা ধ্রুবক, ঠিক আছে, দশা ধ্রুবক, বা আমরা এই যেখানে বলছিলাম আদি দশা। তাহলে দেখো আমি এখনো স্টপ ওয়াচ স্টার্ট করিনি, এরপরই স্টার্ট করবো। এই অবস্থায় বস্তুটা কত অ্যাঙ্গেলে আছে, 0 ডিগ্রিতে, বুঝাইতেছে কি আর কি। ধরো এইখানে আমি এখন স্টপওয়াচ স্টার্ট করিনি, বস্তুটা স্টার্টই করছে এইখান থেকে, বস্তু স্টার্টই করছে এইখান থেকে, তাহলে আমি কি করব, এটার ছায়া নিব এইখানে। তাহলে এই জিনিসটা আমার উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে, 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে। তাহলে আমি কি বলবো যে এর আদি দশা 30 ডিগ্রি, আর এখানে আদি দশা দেখো উলম্বের সাথে 0 ডিগ্রি, আদি দশা 0 ডিগ্রি। লাস্ট ওয়ান তোমাদের জন্য একটা, এটা তোমরা হচ্ছে আমাকে বলবা, এটা আমার বৃত্তটা, ঠিক আছে, আমি স্টার্টই করছি এইখান থেকে, আমার বস্তুটা স্টার্টই করছে হচ্ছে এইখান থেকে, ওকে, মানে একদম বিস্তার থেকে স্টার্ট করছে। ওকে, তাহলে আমার আদি দশা কত হবে তুমি আমাকে বলো, এইখানে আছে না, তাহলে আমি বলতে পারি হচ্ছে এইখানে যদি আমি ছায়া ফেলি এটা এইখানেই আসবে। তাহলে এইটা উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটা উলম্বের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না, এই যে দেখো। তাহলে আমি কি বলবো, যদি টি সমান সমান 0-তে বস্তুটা এ থেকে শুরু করে, অর্থাৎ তার সর্বোচ্চ অবস্থান থেকে শুরু করে, তখন তার এই আদি দশা কত হবে, 90 ডিগ্রি, এটা মাথায় রেখো, ঠিক আছে। এই স্টার্টই করছে এখান থেকে, তাহলে আদি দশা কত, 90 ডিগ্রি। ওকে, এই কয়েকটা জিনিস হচ্ছে মাথায় রেখো, তাহলে কাজ হবে। এটা হচ্ছে আমাদের আদি দশা, ঠিক আছে। তাহলে এবার আমাকে একটা কাজ করো, আমি জাস্ট এক্স কে ডিফারেন্সিয়েশন করলাম ডিএক্স বাই ডিটি, তাহলে কি পেয়ে যাবো, বেগ। এবং এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এ সাইন ওমেগা টি, সাইন ওমেগাকে ডিফারেন্সিয়েশন করলে কজ ওমেগা টি প্লাস ফাই, আর এই ওমেগা টি প্লাস ফাইকে ডিফারেন্সিয়েশন করলে ওমেগা বের হয়ে আসবে। তাহলে ভি সমান এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ফাই। সেম ভাবে তুমি যদি ডিভি বাই ডিটি করো তাহলে কি পেয়ে যাবে, ত্বরণ। আর ত্বরণের মান কি হবে, এখানে একটা ত্বরণ মানে তো মাইনাস, আমরা বলছিলাম মনে আছে, মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা মাইনাস কেন আসতেছে, এই কসকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন আসে, তো ওদিকে যাবো না, বাট সূত্র একদম একদম মুখে থাকতে হবে। অর্থাৎ নির্দিষ্ট সময় টি পরে একটা বস্তুর ত্বরণ কি হবে, এ সমান মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাই। বুঝতে পারছো, তাহলে কি বলতে পারি, সময়ের সাথে এক্স ভি এবং এ এর সম্পর্ক, অর্থাৎ এই যে ব্লকটা ছিল, এই যে বস্তুটা, এই বস্তুটার এক্স মাপতে পারতেছি আমি নির্দিষ্ট সময় পরে, ভি মাপতে পারতেছি, বেগ মাপতে পারতেছি, এ মাপতে পারতেছি। ওকে, এই জিনিসটাই হচ্ছে আমরা সময়ের যে সূত্রটা এখান থেকে পেয়ে যাই। কি পেয়ে যাই, এই যে এই কয়েকটা সূত্র আমরা এখানে পেয়ে যাই। আচ্ছা, তুমি মাপতে চাও যে ভাই আমি
এই যে এক্স ভি এ মানে সরণ, বেগ, ত্বরণ, এটা সময়ের সাথে না, এটা মাপতে চাই হচ্ছে দূরত্বের সাথে। অর্থাৎ আমি মাপতে চাই যে একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে আমি জানতে চাই যে যখন এই বস্তুটা এক্স দূরত্বে আছে তখন এই বস্তুটার বেগ কত, তখন এই বস্তুটার ত্বরণ কত। আমার এইটা জানার খুব শখ হয়েছে। আমার টাইম নিয়ে কোনো প্যারা নাই ভাই, আপনি আমাকে দূরত্বের পার্সপেক্টিভে এই বেগ এবং ত্বরণের মান বলেন। সেক্ষেত্রে সূত্র আছে ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ ওমেগা হচ্ছে যে কৌণিক বেগ যেটা সেটা, এ হচ্ছে সর্বোচ্চ যে বিস্তার যতটুকু পর্যন্ত যেতে পারে, এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে সে কতটুকু ডিস্টেন্স এখন আছে, যে 2 মিটার দূরে আছে সমাবস্থান থেকে, তাহলে 2 মিটার দূরে তার বেগ কত হবে, এই যে এক্স এর মান বসাই দেবে। সেম ভাবে এ তো পড়ে আসে দূরত্বের সাথে, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওকে, এবং মজার ব্যাপার হচ্ছে এই এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে এ প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কি 0। আচ্ছা, এই এ কে কি বলা হয়, এ কে বলা হয় হচ্ছে এক্স এর ডাবল ডিফারেন্সিয়েশন। মানে কি, এক্স কে দুইবার যদি অন্তরীকরণ করো, এক্স কে প্রথমবার অন্তরীকরণ করলে বেগ, এরপরে বেগকে অন্তরীকরণ করলে এ, তাহলে এক্স কে যদি আমি দুইবার অন্তরীকরণ করি তখনই আমি কি পেয়ে যাব, তখনই যে আমি এটা পেয়ে যাব না, ঠিক আছে, এটাই তোমরা পেয়ে যাবো। ওকে, তো এই ব্যাপারটাকে বলা হয় ত্বরণ। সো আমি এটার বদলে লিখলাম এইটা, মানে এটা কি লিখছি, ডিফারেন্সিয়েশনের আকারে লিখছি প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এবং এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সরল সন্ধিত গতির অবকলনীয় সমীকরণ। অবকলন মানে কি, ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ, ঠিক আছে, অবকলনীয় সমীকরণ বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাছে সবগুলো সূত্র আমি পড়াই ফেললাম। লেখচিত্র কেমন হবে, স্মরণ সময় লেখচিত্র, স্মরণ সময়, এই যে স্মরণ সময় লেখচিত্র, স্মরণার সময় কি হবে, সাইন সদৃশ। বেগ সময় লেখচিত্র কি হবে, কস সদৃশ। ত্বরণ সময় লেখচিত্র সাইন সদৃশ কিন্তু কি ঋণাত্মক, এটাই বলছে যে ঋণাত্মক সাইন সদৃশ, কোসাইন আর সাইন সদৃশ। দেখতে কিরকম হবে সাইনটাকে, এই যে এরকম স্টার্ট হবে। কোসাইনটা কেমন হবে, উপর থেকে শুরু হবে। আর যেহেতু এটাও সাইন বাট ঋণাত্মক, এটা কোথা থেকে স্টার্ট হবে, নিচ থেকে স্টার্ট হবে। এই হচ্ছে কথা, ঠিক আছে। এবার আসা হচ্ছে আমাদের কাছে পর্যায়কাল কি হবে, একটা স্প্রিং এর জন্য পর্যায়কাল টি সমান 2 পাই রুট ওভার এম বাই কে। ওকে, এই বস্তুটার ভর হচ্ছে এম, কে হচ্ছে কি এর স্প্রিং ধ্রুবক, ওকে, বা বল ধ্রুবক তোমাকে এখানে বলা হবে। মানে এটা তো বুঝতে পারছো পর্যায়কাল মানে কি, কতক্ষণে সে একটা পর্যায় সম্পন্ন করবে সেটা। এবার আসা হচ্ছে একটু উদাহরণ দিয়ে আমরা বুঝবো যে জিনিসটা কি হয়, খুব ফাস্ট যাবো। একটা বস্তুকে মনে করো আমি এইখানে ছিল, আমি তাকে টেনে আনছি, এখানে আমি কি আনছি, একদম সর্বোচ্চ অবস্থান এতে টেনে আনছি। তো মনে করো এখানে আমার সর্বোচ্চ দূরত্ব হচ্ছে 10 মিটার। আমি জাস্ট একটু এক্সাম্পল দিয়ে ফাস্ট বুঝাবো, লাগবে না মেইনলি, বাট তোমরা একটু বুঝতে পারো, ঠিক আছে। যদি মনে হয় ভাই বেশি এত কনসেপ্ট লাগবে না, 3-4 মিনিট সামনে চলে যাও, বাট এটা আমাদের একটু ফিল করার জন্য দেখাচ্ছি র্যাপিড রিভিউর মাঝখানে। তো 10 মিটার আমি টানলাম, ঠিক আছে, তাহলে আমাকে বলে এটা তার সর্বোচ্চ অবস্থান, এখানে তার দূরত্ব কত, সমাবস্থান থেকে 10 মিটার, এবং সর্বোচ্চ অবস্থানে এখন কি তুমি ধরে রাখছো, মানে কি তার বেগ 0। এই অবস্থায় আমাকে বলো ত্বরণটা কি হবে, ত্বরণটা এইদিকে কাজ করবে, ত্বরণ ধরো আমি ধরলাম 20, ত্বরণ এখানে কি হবে, এই জায়গায় ত্বরণ হবে হচ্ছে যে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 10 মিটার দূরত্বে আছে এটা। বাট আমাকে বলো এইটা কি, এখানে সর্বোচ্চ পরিমাণ দূরত্ব, তাই না। যদি এই জায়গায় সর্বোচ্চ পরিমাণ দূরত্ব হয়, মানে এটা যেহেতু সর্বোচ্চ দূরত্ব, সর্বোচ্চ হলে ত্বরণও কি হবে, সর্বোচ্চ হবে না, কারণ আমি কি জানি এক্স প্রপোর্শনাল টু এই যে এ, যত বেশি দূরত্ব তত বেশি ত্বরণ। তার মানে বিস্তারে আমি সবচেয়ে বেশি পরিমাণে ত্বরণ পাই। দেখো বিস্তারে সর্বোচ্চ দূরত্ব যখন থাকে তখন কি পাই, ত্বরণটা সর্বোচ্চ পাই, এবং বেগ কত পাচ্ছি, 0। আচ্ছা, একটা বস্তুকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি হবে, সে একদম ফাস্ট এদিকে যাওয়া শুরু করবে। তার মানে কি এদিকে যখন সে গেল তার বেগটা বেড়ে গেল, বেগ মনে করো 0 থেকে 7 হয়ে গেল। এখানে কি তার দূরত্ব কমে গেছে, দূরত্ব হয়ে গেছে 5। এইখানে এখন দেখো দূরত্ব যেহেতু কমে গেছে ত্বরণও কমে যাবে। এই যে দেখো আগে দূরত্ব বেশি ছিল, ত্বরণ বেশি ছিল 20, দূরত্ব কমে গেছে সমাবস্থান থেকে, ত্বরণও কমে গেছে 10। আচ্ছা, যখন মাঝখানে চলে আসলে এরপরে এই জায়গায় কি আরো বেগ বাড়ছে, বেগ হয়ে গেছে 14। আর এইখানে কি আমার যে সাম্যাবস্থান থেকে দূরত্ব কত, 0, আর এক্স যেহেতু 0 ত্বরণও 0। তার মানে আমি কি বলতে পারি, সাম্যাবস্থানে যখন আসছে তখন তার দূরত্ব 0 দেখে ত্বরণটাও 0, এবং এই জায়গায় কি ত্বরণটা সর্বনিম্ন, কিন্তু সাম্যাবস্থায় বেগ হচ্ছে সর্বোচ্চ হয়ে গেছে। তাহলে চিন্তা করো সবচেয়ে দূরে মানে সর্বোচ্চ অবস্থানে ত্বরণ সর্বোচ্চ, দূরত্ব সর্বোচ্চ, কিন্তু বেগ সর্বনিম্ন। আর আস্তে আস্তে যখন সাম্যাবস্থানে চলে আসে তখন কি হয়ে যাবে, বেগ সর্বোচ্চ, দূরত্ব সর্বনিম্ন, ত্বরণ সর্বনিম্ন। এরপরে সেম ভাবে ও কিন্তু থামবে না, সামনে চলে যাবে, যেতে 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 সর্বোচ্চ অবস্থানে যখন আসবে, এই দেখো এখানে যখন যাচ্ছে বেগ আবার কমে গেছে, এদিক থেকে যখন আসতেছে বেগ কেন কমছে, কারণ দূরত্ব বাড়ছে, ত্বরণ বাড়ছে। ঠিক আছে, সবসময় মাথায় রাখবা দূরত্ব আর ত্বরণ একই আচরণ করে, দূরত্ব আর ত্বরণ একই আচরণ করে, বেগ উল্টা আচরণ করে। যখন দেখো দূরত্ব আর ত্বরণ বেড়ে গেছে তখন বেগ কমে গেছে, আবার দেখো দূরত্ব 10 হয়েছে, ত্বরণ 20 হয়েছে, বেগ তখন 0। এইখান থেকে জাস্ট একটা লার্নিং এ তোমাদের বলবো যে সর্বোচ্চ অবস্থানে অর্থাৎ এক্স সমান সমান এ যখন বিস্তারে, তখন কি হয়, ত্বরণ সর্বোচ্চ হয়, দূরত্ব সর্বোচ্চ হয়, এবং এর মান কত, মাইনাস ওমেগা স্কোয়ারে, এবং সর্বোচ্চ অবস্থানে বেগ কত, দেখো গেল 0 হইলো, আবার আসলো, আবার 0 হইলো। তার মানে কি সর্বোচ্চ অবস্থানে চিন্তা করো একটা বস্তু 0 হয়ে যায় তার বেগ,
ওকে। আর যখন সাম্যাবস্থানে থাকে মানে কি একদম x সমান 0, x সমান 0 মানে কি a সমান 0, আর এরা যেহেতু 0 বেগ উল্টা আচরণ করবে, বেগ কি হবে সর্বোচ্চ হবে, এবং এই সর্বোচ্চ বেগের মান কত v সমান a ওমেগা। এটা কিভাবে আসছে একটু চিন্তা করো, ওমেগা সমান √a স্কয়ার মাইনাস x স্কয়ার, এবং সাম্যাবস্থায় x এর মান কত 0, তখন হয়ে যাবে হচ্ছে a ওমেগা। ওকে, তাহলে সর্বোচ্চ বেগের মান কত a ওমেগা। এই হচ্ছে আমাদের কাছে এখানে দেখানো ছিল। শক্তি নিয়ে কথা বলতে চাই যে একটা স্প্রিং এর এরকম শক্তি কিরকম হবে, মোট শক্তি অলওয়েজ ধ্রুব থাকে, এটা তোমরা জানোই। যে ধরনের ইস্যুতে গতিশক্তি স্থিতিশক্তি থাকে, দুটো যোগফল করলে মোট শক্তি আসে। গতিশক্তি স্থিতিশক্তি পরিবর্তনশীল, কিন্তু মোট শক্তি ধ্রুব থাকে, ওই যে একটা পরন্ত বস্তুর জন্য সেম কথা। এবং এই মোট শক্তির মান হচ্ছে কত, মোট শক্তির মান হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এ হচ্ছে কি বিস্তার, আর কি হচ্ছে স্প্রিং ধ্রুবক। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু গতিশক্তি বের করতে চাই। গতিশক্তি মানেই হাফ এম ভি স্কোয়ার, আর স্প্রিং এর স্থিতিশক্তি মানে কি হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা, ভি এর কোন কোন সূত্র জানো? ভি এর দুইটা সূত্র জানো, একটা হচ্ছে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ফাই, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কি করলাম, ভি এর জায়গায় এটা বসাই দিলাম এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ফাই দেন হোল স্কোয়ার, ভি এর জায়গায় এটা বসাই দিলাম ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তো এইটাকে বের করলে কি আসবে, বের করলেই যে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। সেখানে দেখো এখানে ওমেগা স্কোয়ার আসবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে তোমাকে যদি বলে গতিশক্তি সময় দিয়ে প্রকাশ করো, তখন তুমি এই দেখো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি, এ দেখছো সময় দিয়ে প্রকাশ করছো। যদি বলে দূরত্ব দিয়ে গতিশক্তি প্রকাশ করো, তখন হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে এটা। তাহলে বুঝছো কিছুই না, তুমি ওই সূত্র পড়ছো মানে এই সূত্র এমনিই পারো। আর এই এম ওমেগা স্কোয়ার মানে কি কমেন্টে জানো, এ ওমেগা স্কোয়ার সমান সমান কি কমেন্টে জানো, কি দিয়ে লেখা যায় এটাকে? আচ্ছা, আর এখানে কি হাফ কে এক্স স্কোয়ার, কে এর বদলে কি লেখা যায়, এই যে আনসার চলে আসছে, কে এর বদলে এম ওমেগা স্কোয়ার লেখা যায়। এক্স এর বদলে আমরা কি সূত্র জানছি, এক্স এর সূত্র জানছি এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এ দেখো এটাকে স্কোয়ার করে দিচ্ছি এ স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাই। সেম ভাবে কে এর জায়গায় এম ওমেগা স্কোয়ার লিখছি আর এক্স স্কোয়ার লিখছি, দ্যাটস ইট। তো আমরা নতুন কোনো সূত্র পড়িনি, জাস্ট এম ভি স্কোয়ারের জায়গায় ভি এর সূত্র বসাইছি আগে, এক্স এর জায়গায় এক্স এর সূত্র বসাইছি, দ্যাটস ইট। এই হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তি। তোমাদের এইখানে যে জিনিসটা আসলে মেইনলি তোমাদের আসতে চাই, আমি জাস্ট তোমাদের এখানে একটা কথা পড়াইতে চাই যে কোন অবস্থানে গতিশক্তি এবং স্থিতিশক্তি সমান হবে। ঠিক আছে, এটা আমার সাথে লেখো, গতিশক্তি এবং স্থিতিশক্তি কোন অবস্থানে সমান হবে। আমরা বলি গতিশক্তি সমান স্থিতিশক্তি যেই অবস্থানে হবে সেখানে এদের শক্তি হবে মোট শক্তির অর্ধেক। ঠিক আছে, মোট শক্তির হচ্ছে অর্ধেক, এবং সেটা কোন অবস্থানে হবে, a বাই রুট টু। a বাই রুট টু এই অবস্থানে কি, এই অবস্থানে মানে x সমান সমান a বাই রুট টু, এই অবস্থানে গতিশক্তি স্থিতিশক্তির সমান হবে। মানে কি, ধরো গতিশক্তির মান হবে 20 জুল, স্থিতিশক্তির মান হবে 20 জুল। আর আমাকে বলো কোনো জায়গায় গতিশক্তি স্থিতিশক্তি যদি 20 জুল হয়, মোট মান কত 40 না? তাহলে এটাকেই বলছে যে হাফ গুণ 40। ঠিক আছে, যে a বাই রুট টু অবস্থানে গতিশক্তিও ধরো সেম হবে, স্থিতিশক্তিও সেম হবে। এই গতিশক্তি স্থিতিশক্তি সেম মানে কি, মোট শক্তির অর্ধেক হওয়া, মোট শক্তির অর্ধেক হওয়া। গতিশক্তি প্লাস স্থিতিশক্তি সমান, আমরা এই জিনিসটা আসছে, তাই তো বুঝতে পারছি আশা করি, তাই না? যে গতিশক্তি কখন স্থিতিশক্তি সমান হবে, যখন এরা প্রত্যেকেই মোট শক্তির অর্ধেক হবে, এবং কোন অবস্থানে সেটা x সমান সমান a বাই রুট টু। ওকে, এই জিনিসটা মাথায় রাখো, তাইলে হচ্ছে তোমাদের এখানে হয়ে যাবে। এবার চলে আসে হচ্ছে সরল দোলন গতি, যেটা ইম্পর্টেন্ট এখানে। সরল দোলন গতি আসলে জিনিসটা কি, তুমি বলতে পারো ভাই আমি তো যদি এভাবে একটা কোনো কিছু বস্তু টানি, সেটা তো এইভাবে বৃত্তাকার পথে যায়, মানে কি সেটা তো এই যে এইভাবে বৃত্তাকার পথে আবর্তন করে। তাহলে আপনি কেন সরল দোলন গতিকে এই আমাদের সূত্রের মাঝখানে আলোচনা করতেছেন? আপনি এতক্ষণ যে সূত্র পড়াইছেন সেই সূত্র ছিল স্প্রিং এর, যেটা এরকম সরল গতিতে যাইতো। তাহলে আপনি কেন এই বৃত্তাকার গতি আনছেন? কারণ হচ্ছে একটা সরল দোলক যখন 4 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে আমি ঘুরাই, দেখো একদম অল্প অ্যাঙ্গেল, তখন দেখো এরকম একদম মনে হবে কি সরল রৈখিক ভাবে আছে। তার মানে একটা সরল দোলককে যখন 4 ডিগ্রির মধ্যে রাখি সেটা সরল রৈখিক গতি দেয়। যখন আমি 4 ডিগ্রি বেশি দেই, বেশি অ্যাঙ্গেল, তখন কি হয়, এরকম বৃত্তাকার গতি দেয়। এটাই বলছে। এবং আমরা সরল দোলক গতিতে আমাদের সূত্রগুলো ব্যবহার করতে চাইলে কি সরল রৈখিক গতি রাখা লাগবে, এবং সরল রৈখিক গতি রাখতে হলে 4 ডিগ্রির মধ্যে রাখতে হবে। তাহলে সহজ কথা কি, সরল দোলন গতি কখন হবে, যখন তার অ্যাঙ্গেল 4 ডিগ্রির মধ্যে থাকবে, এটা মাস্ট থাকতে হবে। উদাহরণ কি, কম বিস্তারের সরল দোলক, তাই না? কম বিস্তার মানে কি, এই যে অল্প অ্যাঙ্গেলের, এটা হচ্ছে কি সরল দোলন গতি মেনে চলে। স্প্রিং কি সোজাসুজি চলতেছে, সরল দোলন গতি। ইউ নলে রাখা তরল, ইউ নলে একটা রাখা তরল আছে, এটাও এইভাবে চলে। ঠিক আছে, বইয়ের মধ্যে দেখবে এটা আর কি, সো খুব বেশি এখানে পড়ার কিছু নেই। আর হচ্ছে পিস্টনের গতি, দেখো পিস্টনও কি সরল রৈখিক গতি করতেছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সরল দোলন গতির উদাহরণ। আচ্ছা, তাহলে আমরা কি বলছি, সরল দোলন গতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই সরল দোলন গতির পর্যায়কাল কি হবে, টি সমান 2π√L/g। আচ্ছা, অর্থাৎ এই ধরো আসলো এই 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড, একটা পর্যায়কাল সম্পন্ন করছে, কত হলো এটা, এটা হবে আমার পর্যায়কাল 2 সেকেন্ড। ওকে, আচ্ছা এল হচ্ছে কি, এল হচ্ছে এই যে ঝুলন বিন্দু, অর্থাৎ যেখান থেকে তুমি ঝুলাইছো সেখান থেকে বস্তুটার যে
ভর কেন্দ্র তার দূরত্ব। তো আমি কিভাবে এল হিসাব করব? এই দড়ির দৈর্ঘ্য প্লাস এটার দৈর্ঘ্য। তোমাকে যদি একটা বস্তুর ব্যাসার্ধ দিয়ে দেয়, ধরো আমি বললাম যে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, তাহলে তোমার কার্যকর দৈর্ঘ্য কত? কার্যকর হচ্ছে 2 + 1 = 3 মিটার। এইটা তোমাকে যদি এভাবে দিয়ে দেয় তখন তুমি যোগ করবা। যদি মনে করো শুধু সুতার দৈর্ঘ্য দিছে আর এটার দৈর্ঘ্য দেয় নাই, মানে এটা নগণ্য বলছে, এর ব্যাসার্ধ নগণ্য, তখন সেক্ষেত্রে কি করবা? তখন শুধুমাত্র সুতার দৈর্ঘ্য নিবা। ঠিক আছে, মানে যেটা দেয়া থাকবে সেটা। তো অন্য কিছু যদি ডেটা দেয়া থাকে অবশ্যই মোট যে দৈর্ঘ্য সেটা নিবা, যে ঝুলন বিন্দু থেকে ভর কেন্দ্র পর্যন্ত, এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। আচ্ছা, আর তার নিচের দিকে কি? কার্যকর জি, অর্থাৎ নিচের দিকে কতটুকু ত্বরণ কাজ করতেছে সেটাও নিতে হবে। ওটাকে বলা হয় জি ইফেক্টিভ বা কার্যকর ত্বরণ। কি বলা হয় এটাকে? জি ইফেক্টিভ বা কার্যকর ত্বরণ। তো আমাদের কি হবে এই পর্যায়কালটা? পর্যায়কাল হবে হচ্ছে টি = 2π√L/g। এই সূত্র ছাড়া এই অধ্যায়ে ফেল। ঠিক আছে, এই সূত্রের ব্যবহার ছাড়া এই অধ্যায়ে ফেল। আগে সূত্র পড়াই নিছি, এবার আসা হচ্ছে সরল দোলকের সূত্রাবলী। জাস্ট মাথায় রাখো, এতক্ষণ এইমাত্র যে সূত্রটা পড়াইছি সেটাই। একটা সরল দোলকের সূত্রাবলী কি? 2π√L/g। এই সূত্র কখন কাজ করবে? যখন সরল দোলকটা 4 ডিগ্রির মধ্যে থাকবে। পড়াইছি না এইমাত্র? 4 ডিগ্রির মধ্যে থাকবে যখন। আচ্ছা, তো প্রথম সূত্র কি? থম মানে কি? সম। তাহলে প্রথম হচ্ছে কি? সমকাল সূত্র, অর্থাৎ 4 ডিগ্রির মধ্যে থাকলে প্রতিটি দোলনে সমান সময় নেয়। অর্থাৎ আমি যদি বলি তার একটা দোলনে যে 2 সেকেন্ড, পরের দোলনটা নিতেও 2 সেকেন্ড লাগবে, পরের দোলনটা নিতেও 2 সেকেন্ড, অর্থাৎ প্রতিটা দোলন যখন সে নিচ্ছে তার সেম টাইম লাগবে। এটা হচ্ছে সমকালের সূত্র। দ্বিতীয় সূত্র মানে কি? দৈর্ঘ্যের সূত্র। আচ্ছা, আমাকে বলো, প্রত্যেকটা সূত্রের আগে বইয়ের মধ্যে দেখবা কি 4 ডিগ্রির মধ্যে এই ওয়ার্ডটা লাগাই দিছে, এটার মধ্যেও 4 ডিগ্রির মধ্যে থাকতে হবে। তৃতীয় সূত্রের মাঝেও আগে 4 ডিগ্রির মধ্যে এই ওয়ার্ডটা দিয়ে দিছে। ঠিক আছে, তো দ্বিতীয় হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। কি হবে? আমরা জানি যে সরল দোলকের দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক হচ্ছে পর্যায়কাল। সংজ্ঞাটা হচ্ছে এরকম: 4 ডিগ্রির মধ্যে থাকলে একটি সরল দোলকের পর্যায়কাল তার দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। এই এবার আসলে তৃতীয়, মানে কি? ত্বরণ। তাহলে এটা ত্বরণের আসবে। এখানে কি বলছে? প্রথমে 4 ডিগ্রির মধ্যে থাকলে একটি সরল দোলকের পর্যায়কাল তার কি? তার উপর আমরা বলি যে ত্বরণ, সেই ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার উপর যে ত্বরণের মানে কার্যকর ত্বরণ, তার উপর কার্যকর ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, এই হচ্ছে কথা। চতুর্থ হচ্ছে কি? চতুর্থ ভরের সূত্র। অর্থাৎ তুমি কি এখানে ভরের কোনো সূত্র পাইছো? কোনো কিছু ভর দেয়া আছে? নাই। তার মানে আমাদের পর্যায়কাল বস্তুর ভর, পিণ্ডের ভর, আকৃতি, উপাদান কিছুর উপরই নির্ভর করছে না। এটা হচ্ছে চতুর্থ সূত্র বা ভরের সূত্র। প্রথম তিনটা তো ট্রিক্স দিয়ে মনে থাকবে, যেটা কিসের সূত্র বলা হয়। চতুর্থ তাহলে মনে থাকবে আলাদা, যে ভরের সূত্র। চতুর্থ হচ্ছে কি? ভরের সূত্র। এই হচ্ছে সরল দোলকের সূত্রাবলী। এবার আসলে সরল দোলন গতির ব্যবহার যেটা, সেটা হচ্ছে জি এর মান, পাহাড়ের উচ্চতা, সময় নির্ণয়। এই তিনটা কাজে আমরা ব্যবহার করে থাকি। কিভাবে ব্যবহার করে থাকি দেখো, যে প্রথম যেটা জি এর মানটা আমরা বের করতে পারি সরল দোলন গতি থেকে। কিভাবে দেখো, জি এর মান, পাহাড়ের উচ্চতা একসাথে দেখাচ্ছি। দেখো, মেইন কথা হচ্ছে আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে জি এর মানটা কিভাবে বের করি এটা তোমাকে বলি। ধরো আমি একটা সরল দোলককে পাহাড়ের উপরে নিয়ে গেলাম বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গেলাম, তখন সেই জায়গায় ওই সরল দোলন গতির পর্যায়কাল অর্থাৎ টাইমটা থেকে আমি কি বের করতে পারি? দেখো, আমাদের টাইমের একটা সূত্র আছে না? টাইম = 2π√L/g। তাহলে কোন একটা স্থানে গিয়ে যদি আমি একবার পর্যায়কালটা বের করতে পারি সরল দোলক থেকে, সেইখান থেকে আমি জিটা বের করতে পারি। ওকে, আর যদি আমি কোন একটা জায়গা থেকে জি বের করতে পারি, জি এর সূত্র কি বলতো? gm/r+h²। মানে এই যে কতটুকু উচ্চতা, তাহলে কোনো একবার যদি জি বের করতে পারি, জি থেকে আমি এইচও বের করতে পারি। তাহলে বুঝতে পারছো, সরল দোলকের পর্যায়কাল থেকে জি বের করতে পারি, জি থেকে উচ্চতা বের করতে পারি। এই হচ্ছে কথা। তাহলে আমি ধরো ফার্স্টে হচ্ছে একটা সরল দোলক এখানে মাপলাম প্রথম কেসে, যে এইখানে আমি যে সরল দোলকের পর্যায়কাল পাইছি সেটা হচ্ছে কত? T1। আচ্ছা, আমি এর পাহাড়ের উপরে নিয়ে গেলাম, এই জায়গায় আমি সরল দোলকের আরেকটা পর্যায়কাল পাবো। ডেফিনেটলি পাবো, তাই না? দেখো, এইখানে যে জি ছিল, এইখানে কি ছিল? এইখানে একটা নির্দিষ্ট অভিকর্ষ ত্বরণ ছিল, তাই না? এখানে অভিকর্ষ ত্বরণ ছিল, এখানে বেশি ছিল। বাট উপরে যখন উঠছি কি হবে? অভিকর্ষ ত্বরণ কমে যাবে। কেন বলতো? আমরা কি জানি? জি আর r² হচ্ছে ব্যস্তানুপাতিক। যত বেশি উচ্চতা হবে তত বেশি ত্বরণ কমে যাবে। তাহলে নিচে আসি মানে কি? উচ্চতা কম, তাহলে এখানে ত্বরণ বেশি। উপরে গেছি মানে ত্বরণ কমে গেছে। এই কারণে কি হচ্ছে? এই কারণে আমার হচ্ছে পর্যায়কাল চেঞ্জ হচ্ছে। এই জায়গায় একরকম পর্যায়কাল পাবো, এই জায়গায় একরকম পর্যায়কাল পাবো। দ্যাটস ইট। তাহলে এই যে পর্যায়কালের তারতম্য, এটা করেই আমি কি পাহাড়ের উচ্চতা পাবো। পাহাড়ের উচ্চতা h সমান কি? T2/T1 - 1 × r। এই T2 হচ্ছে কি? পাহাড়ের উপর যে পর্যায়কাল। T1 হচ্ছে কি? নিচে যে পর্যায়কাল, -1 × r। r হচ্ছে কি? পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, এটা করতে পারলেই তুমি এই যে পাহাড়ের উচ্চতা, সেই পাহাড়ের উচ্চতা h পেয়ে যাবে। বুঝতে পারছো? আমাকে একটা তোমাদের SW দিয়ে দেই, বলো এখানে যদি জি বেশি হয় এখানে পর্যায়কাল কেমন হবে, আর এখানে যদি জি কম হয় এখানে পর্যায়কাল কেমন হবে? আমি জাস্ট একটা কথা বলি, টি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/√g। মানে কি? মানে হচ্ছে জি বাড়লে টি কমে, জি বাড়লে টি কমে, তাই না? এখানে জি বেশি, তাইলে আনসার বলো।
এখানে কি জি কম, তার মানে টি যেটা বলবা, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো পর্যায়কালের আমি তোমাকে বেসিকটা পড়াই দিলাম যে কিভাবে বলবা। আচ্ছা, যদি তোমার কোনো একটা বস্তুর পর্যায়কাল বেড়ে যায় তখন কি হবে? বস্তুটাকে বলবে ধীরে চলে। কোনো কিছু পর্যায়কাল কমে যায় তার মানে কি দ্রুত চলে। একটা এক্সাম্পল দিয়ে মনে থাকবে। তোমাকে যদি আমি কখনো পরীক্ষার সময় বেশি সময় দিয়ে দিই, পরীক্ষার সময় বেশি সময় দিছি, তার মানে কি তুমি বলো অনেক দিন সময় মেডিকেল এক্সামের, থাক তাহলে একটু চিল করি, ধীরে ধীরে পড়ি। বাট যখনই ঠিক 10 দিন 15 দিন এসে যায় বা এক্সামের আগে চলে যায় তখন তুমি কি খুব দ্রুত চলো না? ঠিক একইভাবে পর্যায়কাল বেশি বাড়ে, বেশি মানে বাড়ে মানে কি পর্যায়কাল বেশি এখন। তো পর্যায়কাল যদি বেশি হয় সে কি করবে? একটা পর্যায় সম্পন্ন করতে বেশি সময় নেবে। ধরো 4 সেকেন্ডে এটা ঘুরে আসবে। 1 2 3 4, এই দেখো 4 সেকেন্ডে একটা পর্যায়কাল নিছে। আমি যদি বলি যে এখন এই দোলকের পর্যায়কাল কমে গেছে 2 সেকেন্ড, তখন দেখো 1 2, দেখছো খুব ফাস্ট হয়ে গেছে। তার মানে পর্যায়কাল কমে গেলে আমাদের যেই একটা পর্যায় খুব ফাস্ট সম্পন্ন হয়, পর্যায়কাল বেড়ে গেলে ধীরে হয়। মনে রাখবা কেমনে? তোমার পড়ালেখা দিয়ে। সো আমি কি বলতে পারি এটা একটু দেখো। পর্যায়কাল কখন বাড়ে? দৈর্ঘ্য বাড়ালে আমি কি জানি? টি প্রপোর্শনাল টু √L। দৈর্ঘ্য বাড়ালে পর্যায়কাল বাড়ে। পাহাড়ের বা খনিতে, আচ্ছা পাহাড় বা খনি মানে কি? নির্দিষ্ট উচ্চতায় বা নিচে। তো এই সকল জায়গায় কি হয়? এই সকল জায়গায় জি কমে যায়, রাইট? এই সকল জায়গায় কি জি কমে যায়, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও জি কমে, নিচে গেলেও জি কমে। আচ্ছা, তাহলে আমি কি জানি? টি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/√G। জি যদি কমে তাহলে কি টাইম পিরিয়ড বেড়ে যায়, এটাও পড়ে ফেললাম। গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে কি হয়? গ্রীষ্মকালে এত গরম হয় যে তোমার দৈর্ঘ্য বেড়ে যায়। গ্রীষ্মকালে কি হয়ে যায়? দৈর্ঘ্য বেড়ে যায়। আর দৈর্ঘ্য বেড়ে গেলে কি হবে? টি প্রপোর্শনাল টু √L। দৈর্ঘ্য বাড়লে পর্যায়কাল বাড়বে। মেরু থেকে বিষুব অঞ্চলে আসলে, আচ্ছা তো কি বলছি? এটা হচ্ছে মেরু অঞ্চল, সরি এটা হচ্ছে বিষুব অঞ্চল। বিষুব অঞ্চলে কি থাকে? জি কম থাকে। আর তোমার যে হচ্ছে মেরু অঞ্চল, মেরু অঞ্চলে কি থাকে? মেরু অঞ্চলে জি বেশি থাকে। তো তুমি কি করলা? মেরু থেকে বিষুব অঞ্চলে আসছো, অর্থাৎ বেশি জি থেকে কম জিতে আসছো। আমি কি জানি? টি প্রপোর্শনাল টু 1/√G। যেহেতু জি কমে গেছে এখন, তাহলে কি হবে? পর্যায়কাল বেড়ে যাবে। পর্যায়কাল বেড়ে গেছে। লিফট এ ত্বরণে নামলে, লিফট কিছুক্ষণ পরে পড়তেছি, টেনশন করো না। দৈর্ঘ্য কমলে আমি কি জানি? টি প্রপোর্শনাল টু √L, অর্থাৎ দৈর্ঘ্য কমে গেছে, পর্যায়কাল কমে গেছে। শীতকালে, শীতকালে কি হয়ে যায়? দৈর্ঘ্যটা কমে যায়। শীতকালে সবকিছু খাটো হয়ে যায়, ঠিক আছে? তো এল যদি কমে যায়, এল কমে গেলে ওই যে সেম ভাবে পর্যায়কাল কমে যাবে। বিষুব থেকে মেরু অঞ্চলে আসলে এই চিন্তা করো। বিষুব অঞ্চলে ছিল কি জি কম, মেরু অঞ্চলে জি বেশি। তাহলে মেরু অঞ্চলে কি? মেরু অঞ্চলে হচ্ছে জিটা বেশি। তাহলে যদি জি বেড়ে যায়, এই দেখো টি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/√G। জি যদি বেড়ে যায় পর্যায়কাল কি হয়ে যাবে? কমে যাবে। পর্যায়কাল কমে যাবে। আর পর্যায়কাল কমে গেলে ঘড়ি দ্রুত চলবে। তো আমরা জানি যে কোনো কিছু কম মানে টাইম কম, বেশি পড়ালেখা করতে হবে, ফাস্ট পড়ালেখা করতে হবে। লিফটের কেসটা এখন একটু আসি। দেখো আমরা কি বলছিলাম? এ ত্বরণে যদি উপরে ওঠে তখন তার নেট জি, জি ইফেক্টিভ কি হবে? বেড়ে যাবে না? আমি তোমাদের বলছিলাম যে কোনো কিছু উপরে ওঠা মানেই যোগ। তাহলে দেখো আগের চাইতে জি বেড়ে গেছে। নিচে নামা মানে কি? বিয়োগ, কমে গেছে আগের চাইতে জি। যদি সমবেগে থাকে তখন তো কোনো জি এর পরিবর্তন নেই, আগের মতোই জি থাকবে। আর অবাধে মানে কি? টুপ করে ফেলে দিছি তখন কি হবে? ওই এ ত্বরণে অবাধে নিচে নামা, অবাধে পড়া মানে কি? জি ত্বরণে নিচে নামা, ঠিক আছে? অবাধে পড়া মানে কি? জি ত্বরণে নিচে নামা, তখন কি জি মাইনাস জি এবং জিরো হয়ে যাবে। তাহলে আমাকে বলো এ ত্বরণে উপরে উঠলে জি কি? আগের চাইতে এ বেড়ে গেছে। আর আমরা কি জানি? জি যদি বেড়ে যায় পর্যায়কাল কমে যাবে। পর্যায়কাল কমে গেলে কি হবে? দ্রুত চলবে, কারণ টাইম কম, বেশি দ্রুত চলতে হবে। আচ্ছা, সেম ভাবে এ ত্বরণে যদি নিচে নামে, এ ত্বরণের নিচে নিচে নামলে কি হচ্ছে? জি ইফেক্টিভ অর্থাৎ জি মাইনাস এ, কার্যকর জি কমে যাচ্ছে। জি যদি কমে যায় পর্যায়কাল কি? বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে? ধীরে চলবে। আচ্ছা, সমবেগে গেলে কি হবে? আগে যেরকম জি থাকবে 9.8, এখনো 9.8ই থাকবে। পর্যায়কালের কোনো পরিবর্তন নেই, আগের মতো থাকবে। আর যদি জি ইফেক্টিভ অবাধে পড়ে, অবাধে পড়লে কি হবে? কার্যকর জি জিরো। জিরো হয়ে গেলে টাইম পিরিয়ড কত হবে? অসীম। আচ্ছা, কোন একটা পর্যায়বৃত্ত বস্তুর টাইম পিরিয়ড কি অসীম হতে পারে? পর্যায়কাল অসীম হতে পারে? অসীম হলে সে কখন পর্যায়কাল সম্পন্ন করবে? করতেই তো পারবে না। তাই কি বলা হয়? যখন জি ইফেক্টিভ জিরো হয়, এটা জিরো হয়, পর্যায়কাল হয়ে যায় অসীম। আর পর্যায়কাল অসীম কোনো পর্যাবৃত্ত গতির হতে পারে না, তাই এটা তখন অপর্যাবৃত্ত হয়ে যায়, মানে তখন আর পর্যাবৃত্ত গতি থাকে না। ওকে, সো এই হচ্ছে আমাদের কাছে এখানে অবাধের ইস্যুটা। সেকেন্ড দোলক কি বলা হয়? যে যেই দোলকটা হচ্ছে 2 সেকেন্ডে একটা পূর্ণ দোলন দেয়, অর্থাৎ এই দেখো এই 1 সেকেন্ড, এই দেখো এখান থেকে ছাড়লাম, এই 1 সেকেন্ড, এই আরেক সেকেন্ড, 2 সেকেন্ডে পূর্ণ দোলন দেয়। তাহলে সেকেন্ড দোলককে কতটুকু আমরা পর্যায়কাল কত? 2 সেকেন্ড, কেউ 1 সেকেন্ড বলো না। সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত? এল সমান 0.993, এল সমান 0.993 মিটার। ওকে, দোলক ঘড়ি হচ্ছে কোনটা? দোলক ঘড়ি হচ্ছে যে, মানে দোলক ঘড়ি এমন একটা গলি, বুঝছো, যে একটা দোলনে মানে একটা অর্ধ দোলনে 1টা সেকেন্ড মাপে। এটা মাথায় রাখো যে দোলক ঘড়ি হচ্ছে দিনে 86,400টা অর্ধ দোলন দেয়। তাহলে পূর্ণ দোলন কয়টা দেয়? 86,400/2। ওটা তোমার লাগবে না। মেইন কথা হচ্ছে দোলক ঘড়ি হচ্ছে প্রতিটা অর্ধ দোলনে 1 সেকেন্ড করে মাপে। জিনিসটা এরকম। আমাদের পুরো দিনে, আমাদের পুরো দিনে সব মিলে কত? এই যে 24 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড, এটা করলে দেখা যায় 86,400 সেকেন্ড থাকে।
এবং আমাদের যে দোলক ঘড়ি এর প্রতিটা অর্ধ দোলন মানে কি, দেখো এটা একটা অর্ধ দোলন, এটা আরেকটা অর্ধ দোলন, তাহলে এই প্রতি অর্ধ দোলন, আমি একটু এখানে দাঁড়াই, এই প্রতি অর্ধ দোলনে এখানে আছে, এই প্রতি অর্ধ দোলনে তার 1 সেকেন্ড সময় লাগে, এই আরেক অর্ধ দোলনে আরেক সেকেন্ড সময় লাগে, ঠিক আছে, এটা হচ্ছে দোলক ঘড়ি। তাহলে এটা সূত্র এখন, ঠিক আছে, দোলক ঘড়ি দিনে 86,400টা অর্ধ দোলন নেয়। যদি কোন একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে সেই দোলক ঘড়ি n সেকেন্ড ধীরে চলে, তখন সেই নতুন যে দোলক ঘড়ি তার পর্যায়কাল কত হবে, 2 × 86,400 ডিভাইড বাই 86,400 মাইনাস n। ধীরে মানে কি, কমে গেছে, তাহলে মাইনাস n। আর যদি আমি তোমাকে বলি যে দিনে n সেকেন্ড দ্রুত চলে, দ্রুত মানে কি ফাস্ট পজিটিভ জিনিস, তাহলে কি হবে, তার যে পর্যায়কাল 2 × 86,400 ডিভাইড বাই 86,400 প্লাস n। ঠিক আছে, এটা তোমাকে বলবে যে কোন একটা দোলক ঘড়ির এখন দিনে 10 সেকেন্ড ধীরে চলে, তাহলে সেই দোলকটির পর্যায়কাল কত, মানে নতুন একটা পর্যায়কাল পাবা, 2 সেকেন্ড পাবা না কিন্তু। সেই পর্যায়কাল কি হবে, টি টি সমান 2 × 86,400 প্লাস n। দ্রুত বললেই পজিটিভ, ঠিক আছে, প্লাস n। যদি বলে n সেকেন্ড ধীরে চলে, ধীরে বললেই নেগেটিভ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাছে এখানের ইস্যু, দোলক ঘড়ি নিয়ে একটু কথাবার্তা বলে শেষ। আমাদের যে পর্যায়বৃত্ত গতি শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারগুলো। এটা একদম খুবই সহজ, বাট কোনোভাবেই হচ্ছে তোমরা ওই টি সমান 2π√L/g এটা ভুল করবে না। তোমাকে বলা হবে যে দৈর্ঘ্য 4 গুণ করা হলে আমাদের পর্যায়কাল কত হবে, তো দৈর্ঘ্য যদি 4 গুণ করা হয় কি হবে, √4, পর্যায়কাল হবে হচ্ছে 2 গুণ। এই হচ্ছে কথা, এই টাইপের বলবে তোমাকে, তো এই টাইপের প্রশ্নই আসলে তোমাদের কাছে আসে, খুব ভালো মতো পড়বা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ জ্যামিতিক আলোক বিজ্ঞান যেটা সেটা হচ্ছে দিয়ে আসবো। তার আগে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু RTDS অল বাংলাদেশ এক্সাম হচ্ছে, অবশ্যই দিবা, কালকে সেটা এক্সাম 14 তারিখ। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।